গত কয়েকদিনে আমার কাছে অনেক ফোন, অনেক হোয়াটসঅ্যাপ মেসেজ এসেছে। প্রশ্ন একটাই, এআইএফে কি বিনিয়োগ করা উচিত? এআইএফ কি মিউচুয়াল ফান্ডের থেকে ভালো? যদি আমি 1 কোটি বিনিয়োগ করতে চাই তাহলে কি এআইএফ থেকে বেশি রিটার্ন পাওয়া যাবে? অনেকেই তো এআইএফ সাজেস্ট করছেন। কেউ কেউ বলেছেন যে এআইএফ থেকে নাকি 18% রিটার্ন পাওয়া যায়, সেটাও আবার ফিক্সড রিটার্ন। তো সে বিষয়ে আমার মতামত কি? অনেকেই আমার মতামত জানতে চেয়েছে। শুরুতেই একটা কথা বলি যে এআইএফ কিন্তু একটা বিরাট বিষয়। শুধুমাত্র একটা 15 থেকে 20 মিনিটের ভিডিওতে আমি এআইএফ সম্বন্ধে আপনাদেরকে বোঝাতে পারবো না। আর সেই কারণের জন্যই আমি এই বিষয়টাকে 4টে পর্বেতে ভাগ করছি। প্রথম পর্বে মানে আজকের দিনে আমরা জানবো যে এআইএফ কি, এআইএফ কেন তৈরি হয়েছে, মিউচুয়াল ফান্ডের থেকে এআইএফ কিভাবে আলাদা, আর এই এআইএফেতে কারা বিনিয়োগ করতে পারবে। দ্বিতীয় পর্বেতে আমরা জানবো যে এআইএফের বিভিন্ন ক্যাটাগরি, ক্যাটাগরি 1, ক্যাটাগরি 2, ক্যাটাগরি 3 এআইএফ, প্রতিটা এআইএফের বাস্তব উদাহরণ। 3 নম্বর পর্বেতে আমরা জানবো যে এআইএফের বিভিন্ন ধরনের এক্সপেন্স, ম্যানেজমেন্ট ফি, ক্যারি, হার্ডেল রেট, ট্যাক্সেশন, লক ইন, লিকুইডিটি, এগুলো জানা কিন্তু খুব দরকার। আর চতুর্থ পর্বেতে আমরা এটা আলোচনা করব, ফাইনালি এই কনক্লুশনে আসবো যে এআইএফ কি সত্যি মিউচুয়াল ফান্ডের থেকে ভালো, কারা বিনিয়োগ করতে পারবেন, রিস্ক ভার্সেস রিটার্ন কেমন আছে, আর আমার ব্যক্তিগত বিশ্লেষণ। এবার অনেকেই ভাবছেন যে তাহলে আর প্রথম, দ্বিতীয়, তৃতীয় পর্বটা শুনে তো লাভ নেই। আলটিমেটলি ফাইনালি আপনি তো চতুর্থ পর্বেই বলবেন যে মিউচুয়াল ফান্ডের থেকে এটা ভালো কি খারাপ, তাহলে বরং সেই ভিডিওটাই দেখে নেব। সেক্ষেত্রে আপনাকে একটা কথা বলি যে যদি 15 মিনিটের একটা ভিডিও দেখে আপনি আপনার কষ্টার্জিত 1 কোটি টাকা ইনভেস্ট করতে চান, তাহলে আপনাকে বলবো মে গড ব্লেস ইউ। সামান্য একটা 200 টাকার টি শার্ট কেনার জন্য আপনি এত জায়গা সার্চ করছেন, 20,000 টাকার একটা মোবাইল ফোন কেনার জন্য আপনি বিভিন্ন জায়গা ঘেঁটে ফেলছেন, বিভিন্ন লোককে জিজ্ঞাসা করছেন, আর 1 কোটি টাকা এক কোথায় ইনভেস্ট করে দেবেন?